পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন এবার সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পরীক্ষা দেবে, অর্থাৎ যারা ফিলোসফিতে বিগত বছরে সাপ্লি পেয়েছো সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ GECC 2-এ, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। খুব অল্প কয়েকটি প্রশ্ন, এই কয়েকটি প্রশ্ন করলে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। অনেক কোশ্চেন, কারণ শেষ মুহূর্তে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে সাজেশানটা নিয়ে এসেছি। এটা বলতে পারি দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এটা পড়ার বিষয় পক্ষ থেকে কিন্তু দৃঢ় কণ্ঠে বলছি। এবার আমরা একটু মার্কস ডিভিশন দেখে নিই, যে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো ফিলোসফিতে অর্থাৎ GECC 2-এ, তাদের সামনেই পরীক্ষায় মার্কস ডিভিশনটা আমরা একটু দেখে নিই। দেখো, 1 নম্বরে 10টা থাকবে, 10টা লিখতে হবে MCQ, 12টি প্রশ্ন থাকবে। 5 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে, 8টি প্রশ্ন থাকবে। 15 নম্বর দেখো 2টি প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে। এই 15 নম্বর কোশ্চেন কিন্তু ডাইরেক্ট 15 নাও হতে পারে, 10+5 বা 5+10, অর্থাৎ এইভাবে 15 নম্বর আসবে। তবে একটা কথা বলি, যেটা 10টা যে MCQ করতে হবে, তোমাদের 12টা আছে, তোমরা 12টাই MCQ উত্তর দিয়ে আসবে। তা আরেকটা কথা, দ্বিতীয় টিপস হচ্ছে, তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি 2 লাইন 4 লাইন 6 লাইন সেই বিষয়ে জানো, যদি কিছুটাও হলেও জানো, 2 লাইন 4 লাইন 6 লাইন 8 লাইন 10 লাইন যাই হোক, লিখে কিন্তু আসবে, ছেড়ে আসবে না। আবার বলছি, পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, এই কটা প্রশ্ন করলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। তা চলো আমরা সাজেশানটা শুরু করি। তবে আরেকবার বলি, দুটো টিপস দিলাম। একটা হচ্ছে 10টা MCQ থাকে, লিখতে হয় আর কি, 12টি থাকে, তোমরা 12টাই কিন্তু উত্তর দিয়ে আসবে। এবং 2 নম্বর টিপস হচ্ছে, তোমাদের যে 5 নম্বরের 5টা বা 15 নম্বরের 2টো লিখতে হয়, সেই সম্পর্কে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যদি সেই সম্পর্কে 2 লাইন 4 লাইন 6 লাইন যাই হোক, এটা মনে করো না একটা 5 নম্বরের কোশ্চেন 3 লাইন লিখবো কী লাভ হবে, বা 15 নম্বরের উত্তর হাফ পাতা লিখবো 1 পাতা লিখবো, কোনো লাভ হবে না। কিন্তু তাই তোমরা লিখে আসো। এই দুটো টিপস কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার আগে মাথায় রেখো। এবার দেখো, পার্কস মার্কসের সাজেশানটা শুরু করছি। প্রথমে বলছে টাবুলা রাসা বা অলিখিত সাদা কাগজ, এর অর্থ কী, কে কোন প্রসঙ্গে এটি ব্যবহার করেছেন তা লেখো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেকার্তের মতে ধারণা কয় প্রকার আলোচনা করো। 3 প্রকার, তোমরা জানো, সরল ধারণা, জটিল ধারণা এবং আগন্তুক ধারণা। 3 নম্বর, জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণসহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য। 5 নম্বর, সরল ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর, এসেস পার্সিপি অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বা বাকলের আত্মগত ভাববাদ। তবে একটা কথা মনে পড়ে গেল, একবার কোশ্চেন যদি এসেস পার্সিপি এসেছিল, আর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বা বাকলে ভাববাদটা আসেনি, লেখাটা একই প্রশ্নের উত্তর। অনেক শিক্ষার্থী কিন্তু লিখতে পারেনি, কিন্তু যখন শুনলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কোশ্চেনের উত্তরটাই, তখন কিন্তু তারা হাত কামড়েছিল। যাই হোক, এটা কিন্তু মাথায় রাখবে। 7 নম্বর কোশ্চেন, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। 8 নম্বর প্রশ্ন, দেখো, সবল ও দুর্বল অর্থে জানা বলতে কী বোঝো। এবং 9 নম্বর প্রশ্ন, চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য। এই 9টা কোশ্চেন, এবং তোমরা যদি 9টা কোশ্চেন পারো, অবশ্যই 4টে কোশ্চেন কমন পাবেই, 5টা প্রশ্ন, এবং 5টার কিন্তু বেশিও প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারো। প্রথম 7টা কোশ্চেন খুব ভালোভাবে পড়বে, কারণ খুব কম দিন সময় আছে, এর জন্য আমরা সাজেশানটা বেশি দীর্ঘ করিনি। তবে এটা অনেকভাবে দেখেছি, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, এটা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি। এবার দেখো, আমরা 15 মার্কসের সাজেশানটা দিচ্ছি। 15 মার্কসের 4টে কোশ্চেন থাকে, 2টো কোশ্চেন লিখতে হয়। দেখো, প্রথম প্রশ্ন হলো, দেখো, সরল বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো। এই মূল বক্তব্যের মধ্যে সমালোচনাও থাকবে, এই মূল বক্তব্যে 10 আর সমালোচনায় 5 থাকবে।
দ্বিতীয় প্রশ্ন, কান্টের জ্ঞানতাত্ত্বিক মতবাদ সমালোচনা সহ আলোচনা করো। এই জ্ঞানতাত্ত্বিক মতবাদে 10 থাকবে, সমালোচনায় 5 থাকবে। 3, এই 3টে কোশ্চেনের মধ্যে মিনিমাম 2টো কোশ্চেন আসবেই, তোমরা দেখে নিও, তোমরা আমাকে বলো, কমেন্ট করো, পরীক্ষাটা হতে দাও, দেখবে। দ্বিতীয় প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে সম্পর্ক হলো সতত সংযোগ তত্ত্ব, এইটা অথবা হিউমের মতবাদ অথবা অভিজ্ঞতাবাদী মতবাদ আলোচনা করো কার্যকারণ সম্পর্কে। এই 3টে প্রশ্ন কিন্তু একই উত্তর, অর্থাৎ সতত সংযোগ তত্ত্বটা হিউমেরই মতবাদ এবং কারণ কার্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী মতবাদটা হচ্ছে হিউমেরই। কাজে এটা কিন্তু পড়বে, এবং সমালোচনাটা অর্থাৎ এই মতবাদ থেকে গ্রহণযোগ্য সেটাতে 5 নম্বর থাকবে। এটা তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে। 4 নম্বর প্রশ্ন, দেহ মনের সম্বন্ধ বিষয়ক তত্ত্বরূপে সমান্তরালবাদ ব্যাখ্যা ও বিচার করো। এই সমান্তরালবাদ মতবাদটায় মূল বক্তব্যতে 10 থাকবে, সমালোচনাতে 5 থাকবে। প্রতিরূপী বস্তুবাদ, লকের প্রতিরূপী বস্তুবাদ, এটাও তাই, অর্থাৎ প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্যে 10, সমালোচনায় 5 থাকবে। 6 নম্বর, কান্টের বিচারবাদ সমালোচনা সহ লেখো। এবং 7 নম্বর, দেহ মন বিষয়ে অভিন্নতাবাদ সমালোচনা সহ বিশদভাবে আলোচনা করো। এই যে 7টা কোশ্চেন দেখছো, এই 7টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি 5টা কোশ্চেন পড়ে যাও খুব ভালো করে, 7টাই পড়বে, তার মধ্যে 2টো তো কমন পাবে, 3টেও মিনিমাম কমন পাবে। কাজেই বলছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও, পরীক্ষার যে কদিন সময় আছে একটু লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে যাবে না। কাজেই এই সাজেশনটা যদি তোমরা ফলো করো পড়ার বিষয়ের পক্ষ থেকে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং খুবই ভালোভাবে পাশ করবে, যেটা তোমাদের প্রথম টার্গেট 20 পাওয়া, কারণ 65-র মধ্যে 20 পেলেই কিন্তু তোমরা পাশ করে যাবে। কাজেই এই প্রশ্নগুলো এবং এমসিকিউ যদি বিগত বছরে পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু 20 না 20-র অনেক বেশি পেয়েই পাশ করবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, অবশ্যই খুবই ভালো রেজাল্ট হবে। সেই বিল গেটসের ওই কথা, তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কারণ তুমি পরিশ্রম করো এই কয়টা দিন, তাহলে দেখবে তুমিও ব্যর্থ হবে না, অবশ্যই পাশ করবে না, শুধু খুবই ভালো রেজাল্ট হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই।